ডাবল ভ্যাকসিনের পরে বুস্টার ডোজ নিয়ে কথা হচ্ছে, সেই বুস্টার ডোজটা আদৌ কি আমাদের আরেকটু বেশি প্রতিরোধ দিতে পারবে? এটাও পরীক্ষা দরকার যে ওমিক্রন এলে এই ভ্যাকসিন কাজ করবে না, সেটারও কিন্তু দীর্ঘ পরীক্ষা দরকার। তার আগে এটা বলাটা উচিত নয়। তবে ওরা অ্যান্টিজেনিক স্ট্রাকচার, জেনেটিক স্ট্রাকচার দেখে সন্দেহ করছেন যে হয়তো ওটা কাজ করবে না, এক নম্বর। আর হচ্ছে এভিডেন্স পাচ্ছে, এপিডেমিওলজিক্যাল যে এভিডেন্স, যে এখন হয়তো পৃথিবীর সব দেশে ভ্যাকসিন হয়েছে, কিন্তু ওমিক্রন এত বাড়বাড়ন্ত কী করে হচ্ছে? সেই একই তো কথা, ভ্যাকসিন নিয়েছে হচ্ছে ওমিক্রন হচ্ছে, এখানে ভ্যাকসিন নিয়েছে ভারতবর্ষে ডেল্টা হচ্ছে, তাহলে ভ্যাকসিনটা কাজ করছে না। এটাই হচ্ছে আমরা যেটা অবজারভেশনের ভিত্তিতে আমরা বলছি। এবারে খুঁজে বার করতে হবে যে কোন জায়গাটার ডিফেক্ট, কোন জায়গাটার তফাৎ, যে কাজ করছে না বা করবে না, সেইটা আমাদের জানা খুব দরকার। যে বিশেষ তাদের শারীরিক, তাদের চারিত্রিক কোন জায়গার তফাতের জন্য আগের ভ্যাকসিনটা কাজ করছে না বা করবে না, তবে আমরা আমাদের ভ্যাকসিনটাকে ডিজাইন করতে পারবো নতুনভাবে। ওর সঙ্গে ওই যেমন বললাম তালা চাবি, ওই তালা হচ্ছে ভাইরাসটা, আর চাবি হচ্ছে আমাদের ভ্যাকসিন। ঠিক সঠিক চাবি, ওই তালার জন্য সঠিক চাবি করতে হবে, তা নাহলে আমরা খুলতেই পারবো না। যে ভ্যাকসিনটা সত্যি আমাদের ঠিক আছে এমার্জেন্সির জন্য দেওয়া হয়েছে, কিন্তু বহু প্রশ্ন উত্তর আমরা পাইনি। আমার কোভিড হবে না, বা যাদের হবে না তার এই প্রোটেকশনটা কতদিন থাকবে, এটা কেউ বলতে পারেনি, কারণ সেই এক্সপেরিমেন্টেশন হয়নি। একটা ভ্যাকসিন তৈরি করতে 15, 20, 30 বছর লাগে। কারণ আজকে আমি যদি বলি এই ভ্যাকসিনটা 10 বছর তোমায় প্রোটেকশন দেবে, কি করে দেখবে তুমি? আজকে বছরের 10 দিন পেরিয়েছে, তখন তুমি 10 বছরের আগামী 10 বছরের হিসেব বলতে পারবে 10টা বছর পার না করলে? কারণ এগুলো আমাদের করা হয়েছে কি, এক্সপেরিমেন্ট করে মাস ভ্যাকসিনেশন করা হয়, কিন্তু আমাদের মাস ভ্যাকসিনেশন করে তারপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, উল্টোটা হয়েছে। এর ফলে প্রচুর সাইড এফেক্ট আমরা দেখছি, ভ্যাকসিনের ইনডিউস সাইড এফেক্ট, ভ্যাকসিনের জন্য কোভিড হচ্ছে মানুষের মধ্যে, সেটা দেখছি আমরা। ভ্যাকসিন নিয়েও কোভিড হচ্ছে, এবং এটা তো একেবারে স্বতঃসিদ্ধ যে ভ্যাকসিন নেওয়ার পরে বহু মানুষের বহু সাইড এফেক্ট আমরা দেখছি প্রতিদিন আমাদের কাছে। আমার বিশ্বাস আমার সঙ্গে আমার ডাক্তার কলিগরা একমত হবেন, আমাদের হাতে একেবারে ওই টুলস নেই, ওই নেই, ইনভেস্টিগেশন প্রসিজিওরগুলো নেই, যেটা দিয়ে আমরা একটা পিন পয়েন্ট করে দেবো যে দেখো ভ্যাকসিনটা নিয়েছিল, ভ্যাকসিনটা শরীরে এই কাজ করে তারপরে এই ক্ষতিটা করেছে। এটা আমাদের কিন্তু সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এগুলো সব নিয়ে আমরা বুঝতে পারছি যে এটা তার জন্য হচ্ছে। এবং মানুষ এসে বলছে ভ্যাকসিন নেওয়ার আগে একরকম ছিল, আর ভ্যাকসিন নেওয়ার পরে তাদের লাইফটা একদম পাল্টে গেছে, তাদের শারীরিক অনেক কিছু তাদের পাল্টে গেছে, এটা অনেকেই বলছেন এসে। মানে এটা তারা সঠিক বলছে না মানে বলতে পারছে, বলছে ডাক্তারবাবু আমরা বোঝাতে পারবো না, কিন্তু আগে যে শরীরের একটা ঝরঝরে ভাব, একটা যে স্বাভাবিক ভাব ছিল, এখন সেইটা যেন পায় না। মানসিকভাবে যেন একটা ক্লান্তি লাগে, অবসাদ লাগে, শরীরটাও যেন কিছু ক্লান্ত, সেই গায়ের জোর নেই, যে ফ্রিলি যে স্মার্টলি ঘোরাফেরা করতাম সেই স্মার্টনেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা জেনারেল এ। আর স্পেসিফিক এ তো হচ্ছে, যেমন ধরো অ্যালার্জি যাদের আছে, মারাত্মক অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে তাদের, বেশ কিছু মানুষের। এটা না, আমি বলছি না যে সাইড এফেক্টগুলো 100% সবাইকার হচ্ছে, তা নয়, কিন্তু যে সংখ্যায় হচ্ছে সেটাকে ফেলে দেওয়ার মতো কখনোই নয়। একটা সাকসেসফুল ভ্যাকসিন করতে গেলে এই সংখ্যাই বা থাকবে কেন? যে সংখ্যা, যে নগণ্য সংখ্যা থাকে অ্যাপ্রুভালের পরেও, যেমন ধরো আজকে আমরা জানি বিসিজি টিকা, আমরা জানি হেপাটাইটিস বি তার ভ্যাকসিন বেরিয়েছে বাজারে, আমরা নিই। সাইড এফেক্ট কতটুকু হয়, কটা মানুষের হয়? কিছু হয় না, আমরা দেখি তো। ধরো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিচ্ছি আমরা, নিউমোনিয়া ভ্যাকসিন দিচ্ছি আমরা, রোজ মানুষদের দিচ্ছি, তাদের সাইড এফেক্ট দেখি না। সে তুলনায় দেখতে গেলে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরে দেখা যাচ্ছে প্রচুর মানুষের প্রত্যেক দিন আসে আমাদের কাছে। সুতরাং এটা ফেলে দেওয়ার মতো নয়। আমি অথরিটিদের কাছে আগেও বলেছি, আবার রিকোয়েস্ট করবো, এগুলো আপনারা নজরে রাখুন, এগুলো মনিটর করুন, এগুলো ট্র্যাকিং করুন, এগুলো তাদেরকে আপনারা এনলিস্টেড করুন, এবং প্রত্যেকটা মানুষকে, আমাদের তো অ্যাপস আছে, সেই একটা অ্যাপসের মাধ্যমে প্রত্যেক যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের আগামী 10 বছরে কী হচ্ছে না হচ্ছে সেটা নজর রাখুন তো, দেখুন তো কী হচ্ছে, এবং তাদের বিগত 10 বছরে এই উপসর্গগুলো ছিল কি না দেখুন।
ঠিক কি না? তাহলে আমরা এভাবে বহু রকমের স্ট্র্যাটেজি আছে, এগুলো ডিজাইন করা যায়, স্টাডি ডিজাইন করা যায়, কিন্তু করতে চাইলে তবে তো, এটা করতে চাওয়াই হচ্ছে না, জোর করে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, নিতেই হবে, ওখানে যেতে পারবে না, এইটা করতে পারবে না। এ কেন? আমার অধিকার আছে, আমি ভ্যাকসিন নেবো কি না নেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার, এটার থেকে আমাকে কেউ করতে পারবে না। নাক আর মুখ দিয়ে ঢোকে সেটাকে বন্ধ করো। হাতটা নাকে গেলে হাতের মাধ্যমে কোথায় ছুঁয়ে থাকবো সেটা ভাইরাসটা যায়, সুতরাং হাতটা সাবান দিয়ে ধুলে সে ভাইরাস মরে যাবে, তো হাতটা ধোবো। আর একটা কথার জোরে আমরা মাস্ক পরেছি, তাই কথার মাধ্যমে যে আমাদের মুখের লালা নিঃসৃত যে ভাইরাসগুলো সেগুলো একটা দূরত্বে যাচ্ছে, সেটা আমরা কাট ডাউন করতে পারছি। তাও যদি কেউ মাস্ক খুলে কথা বলে, দয়া করে তোমরা ভাই একটু দূরত্ব বজায় রেখো, যাতে সরাসরি অন্য মানুষটার নাকে মুখে আমার থুতুটা গিয়ে না পড়ে। এইটা করলে আমার মনে হয় আমরা অনেকখানি আটকাতে পারি। এবং এই সচেতনতাটাকে আমরা অভ্যাসে পরিণত করতে হবে, যাকে বলে KAP ইংরেজিতে। কে মানে নলেজ, এ মানে অ্যাটিটিউড, আর পি মানে প্র্যাকটিস। আমার নলেজ যেটা হলো সেটাকে আমার অ্যাটিটিউড, আমার মানসিকতায় পরিবর্তন করা, এবং সেই মানসিকতাটাকে বাস্তবে প্রয়োগ করা। এই কাজটা আপনারা সবাই, যত এই মিডিয়া আছেন, এই KAPর ওপর জোর দিয়ে সমাজে চলুন, তো সবাইকে শেখান আপনারা যে KAP করুন সবাই, নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস। এই প্র্যাকটিসে যখন এটা পরিণত হয়ে যাবে, আমার মনে হয় অতটা ভয়ের কিছু থাকবে না। তবে তার মানে নয় যে আমরা একেবারে, ওটাই দেখতে খারাপ লাগে, কেউ মাছটাকে কানে ঝুলিয়ে এরকম করে রেখেছি, কেউ এখানে নাক থেকে নামিয়ে দিয়ে, আরে নাক নামালে মুখ দিয়ে, মুখটা বন্ধ করে নাকটা খোলা রাখলে কি হবে? যা হবার তাই হবে। সুতরাং বন্ধ করতে হলে নাক আর মুখ বন্ধ করুন, নাহলে করবেন না। একটা বিষয়ে আমাদের মনে বারবার প্রশ্ন জাগে, যে আপনি তো একটু আগেও বললেন যে এটা হচ্ছে ড্রপলেট ভাইরাস, তো সেই জন্য আমাদের মুখটা ঢাকা দরকার, নাকটা ঢাকা দরকার। কিন্তু ডাক্তারবাবু, এটা কি কোনোভাবে বায়ুবাহিত হতে পারে? এটার কোনো চান্স থাকে? বায়ুবাহিত এই জায়গাটা না মানুষের মধ্যে কনফিউশন ছড়ায়, এই নিয়ে তর্ক চলছে। আমি দেখছি তো মিডিয়াতে মাসের পর মাস, বছরের পর বছর এই তর্ক চলছে। আর তাতে কি এসে যায়? বায়ুবাহিত মানে কি? আমার হাওয়াতে রয়েছে, আর মুখ থেকে সেটা তো বেরিয়ে হাওয়াতে মিশছে। তো আমি যদি মাস্কটা পরলাম, তাহলে সে বায়ুটাও তো শুদ্ধ রইল, তো বায়ুবাহিত হোক না কেন? আর যদি বায়ুতে রইল, আমি মাস্কটা না পরলে আমার নাকে ঢুকবে সেটা। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে বায়ুবাহিত বলছো, কোনো হোটেল রুমে স্প্লিট এসি আছে, এয়ার কন্ডিশনার চলছে, মস্ত বড় ঘর, ওই কোনায় কিছু বসে আছে, এখানে বসে আছে, টেবিলগুলো ডিস্টেন্স মেনটেন করে 5 ফুট 10 ফুট দূরে দূরে সব টেবিল রাখা হয়েছে, কিন্তু এসিটা চলছে। এবার ওই কোনার টেবিলে তার কোভিড হয়েছে, স্বাভাবিক খেতে বসেছে, সে তো তার মাস্ক খোলা থাকবেই। তখন একটা খাবার রাখতে গেলে হাঁচলো, কি হা হা করে কিছু হাসি উঠলো, মুখ থেকে তো লালা বেরোবেই। এবার এটা হাওয়ায় মিশে গেল। এসি কি করছে? উইন্ডো এসি হলে ওটাকে বার করে দেয়, কিন্তু স্প্লিট এসি ওটা ঘরেরই হাওয়াটাকে ঘরের মধ্যেই সার্কুলেট করছে। তাহলে ওই হাওয়াটা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিল। সুতরাং ঘরে যতজন বসে আছে প্রত্যেকেই এক্সপোজড হলো, আর সবাই খাচ্ছে মাস্ক খোলা, ন্যাচারালি ঢুকবে নাক দিয়ে, মুখ দিয়ে। ডাক্তার, এন্ডেমিক, আবার সেই এন্ডেমিকের প্রসঙ্গে আরেকবার আপনার কাছে জানবো। সংক্রমণ বেশি হয় আর তার হিংসাত্মক অর্থাৎ প্রাণঘাতী বা সিভিয়ারিটি ব্যাপারটা নাকি কমে যায়। এন্ডেমিক মানে সংক্রমণ বেশি হয় তা নয়, সংক্রমণ তো কম হবে, কারণ অলরেডি সব মানুষগুলো তো ইমিউন হয়ে রয়েছে। যাদের মধ্যে, যেমন ধরো উদাহরণ দিচ্ছি, কালাজ্বরে ভারতবর্ষের কালাজ্বর 25 বছর 30 বছর 40 বছর পর পর এক একটা ঢেউ আসে। কেন আসে না, ধরো এখন 5 বছর 10 বছর ধরে কালাজ্বর হচ্ছে একটা জায়গায়, হতে হতে সব মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। যেই অ্যান্টিবডি তৈরি হলো, তো মাছিগুলো যখন কামড়াচ্ছে, ওই বেলে মাছি কামড়ায়, তার থেকে হয় কালাজ্বর। ওই জীবাণুটা যখন ঢুকছে, তার শরীরে অ্যান্টিবডি আছে, সে মরে যাচ্ছে। তাহলে সে তার বংশটা বিস্তার করতে পারছে না, এক মানুষ থেকে আরেক মানুষে বিস্তার করতে পারছে না, তাহলে সে তো শেষ হয়ে গেল, দ্যাট ইজ দি ডেড এন্ড। আস্তে আস্তে রোগের যে সংখ্যা সেটা কমতে থাকে। এইবারে তারপরে যখন রোগের সংখ্যা কমে গেল, তখন সংক্রমণ হার কমছে। এই সময় যত মানুষ বাচ্চা জন্ম হচ্ছে,
তারা কিন্তু জীবাণুটার সংস্পর্শে আসছে না যে তাদের সেই অ্যান্টিবডি তৈরি হবে, তারা হচ্ছে সাসেপ্টেবল। এইবারে এই সমাজের মধ্যে এন্ডেমিসিটি যখন মেনটেন করছে, ওই জীবাণুটা একটা লো লেভেলে বহু মানুষের মধ্যে থেকে যাচ্ছে। অন্য মানুষকে এতদিন পাচ্ছিল না, ইনফেকশন দিতে পারছে না, কারণ তার অ্যান্টিবডি আছে। এবারে যখন পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে অনেক বেশি হচ্ছে, 1 থেকে 10টা বাচ্চা, 10টা থেকে 100টা সমাজে, তারপরে 1 লক্ষ মানুষ হয়ে গেল যাদের মধ্যে কোনো অ্যান্টিবডি নেই। এবারে বিরাট একটা সংখ্যার মানুষ পেয়ে গেল, ইনফেকশন আবার তাদের মধ্যে ছড়ালো, তখন আবার একটা এপিডেমিক হবে। সুতরাং এই মাঝের পিরিয়ডটাকে আমরা এন্ডেমিক বলি, বুঝতে পারা গেছে? তখন ছুটছাট কেস হয়। পর্যায়ে চলে এসেছি, যেটা দিয়ে শুরু করেছিলাম সেই জায়গাতেই ফিরে যাব, যে আবার আমরা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছি। স্কুল খুলছে, কলেজ খুলছে, আমরা আবার অফিসে যাতায়াতের যে পরিমাণ বা দিন সেগুলো বাড়ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি অ্যাডভাইস করবেন মানুষকে? কারণ ছোট ছোট শিশুরা এবার স্কুলে যাবে, স্বভাবতই একটা উদ্বেগ বা আতঙ্ক থাকছেই। সেখানে থেকে দাঁড়িয়ে আপনি কি বলবেন যে আগামী দিনে তাদের কি করণীয়? 1 নম্বর হচ্ছে, ভ্যাকসিন নিয়েছি বলে কোভিড হবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ভ্যাকসিন নিয়ে কোভিডকে আটকানো যাচ্ছে না, এর লক্ষ লক্ষ প্রমাণ রয়েছে, একটা আধটা নয়। 1 নম্বর। তাহলে কি করতে হবে? 2 নম্বর, অন্য যেটা চিরপরীক্ষিত অ্যাকসেপ্টেবল যেসব মেথডস আছে সেইগুলো আমাদের ব্যবহার করতে হবে, যেমন মাস্ক পরা, হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা। আমাদের যে কি বলবো লাইফস্টাইল, এই লাইফস্টাইলটাকে কিন্তু পাল্টাতে হবে। আর ওই ঘেঁষাঘেঁষি করে বন্ধুরা, একদল বন্ধু যাচ্ছে, কেউ কারোর পিঠে চেপে উঠলো, ওই বাচ্চার সময় স্কুলে আমরাও তো করেছি। স্কুল ছুটি হয়েছে, বাড়ি ফিরছি, গাদাগাদি করে মারামারি করতে করতে, জড়াজড়ি করতে করতে বাড়ি, এইগুলো পাল্টাতে হবে। এখন এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে লাইফস্টাইলের কোন কোন অংশগুলি, আমাদের কোন কোন কাজগুলি কোভিডের জন্য আমাদের রিস্কে ফেলে দিচ্ছে, সেই রিস্কি বিহেভিয়ারগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলো চলবে না। 2 নম্বর, সবচেয়ে ভালো যেদিন জ্বর হলো, কাশি হলো, সেদিনই বা পরের দিনের মধ্যে এটা চলে গিয়ে দেখানো। তাহলে আমরা নিজে শনাক্তকরণটা হয়ে যাওয়ার ফলে হয় কি, সে তাকে মনিটর করা যায় যাতে জটিল অবস্থায় না যায়, সেই জন্য ব্যবস্থা নেওয়া যায়। আর 2 হচ্ছে, তাকে সে নিজে হোক বা অন্যেরা তাকে আলাদা করে দিলে তার থেকে অসুখটা সমাজে ছড়াতে পারে না। সুতরাং এটা একটা তার উপকারী দিক, প্রথমেই ডায়াগনোসিস হয়ে যাওয়াটা। এগুলো করুন আপনারা। আর লাস্টে বলবো, সমাজকে আগের মতো চলতে দেওয়া হোক, সবাই কাজ করুক, কিন্তু লাইফস্টাইলটা পাল্টে সবাই কাজ করুক। প্রোডাক্টিভিটি কমে গেছে। কেন প্রোডাক্টিভিটি কমবে? যারা সব এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিল, তারা সব ফিরে এখন ঘরবন্দি হয়ে কি মানে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে বলুন তো। তারা যাক না কাজ করতে। আমরা যদি এটা এনশিওর করি, আমরা যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে দেশে এমন করি যে দেশের যে কোনো জায়গায় কোনো মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে এই অসুখগুলোর জন্য তার ডায়াগনোসিস হয়ে যেতে পারে, তার চিকিৎসা ব্যবস্থা, আমার তো মনে হয় দেশের আমাদের সেইটা করা উচিত। মানুষকে ঘরে ঢুকিয়ে না রেখে তারা যাতে ঘর থেকে বেরোতে পারে, দেশ আমাদের যাতে ইকোনমিক্যালি আরও উন্নতি হয় প্রোডাক্টিভিটির মাধ্যমে, সেই ব্যবস্থাটা করা হোক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হোক, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, যাতে করে মানুষ ভয় পাবে না। আমরা তো দেখেছি একটা আরটিপিসিআর করতে দিনের পর দিন ঘুরতে হয়েছে, মারাই গেছে শেষমেশ। হাসপাতালে ভর্তি হতে গেছে, তাকে নিচ্ছে না, নানা রকম আমাদের স্বাস্থ্য বিভাগের মধ্যেও নানা রকম ভুল, এর মধ্যে ভুল বোঝাবুঝির মধ্যে বা ভুল নলেজের জন্য তারা তার শিকার হয়েছেন। এটা কেন হবে? শ্বাসকষ্ট হয়েছে, কোভিড তাকে নেয়নি কেন? শ্বাসকষ্ট তুমি তো কোভিড আগে দেখবে আছে কি না। অন্য কারণে শ্বাসকষ্ট হলে সে লোকটা তো বেঁচে যায় না, কোভিড আরটিপিসিআর করে আনো তবে আমরা তেমন চিকিৎসা করবো। এটা কেমন ধরনের জিনিসটা? তো এইগুলো পাশাপাশি আমাদের স্বাস্থ্য পরিকাঠামোটাকে
শহর থেকে গ্রাম, গ্রামান্তরে ছড়িয়ে দিতে হবে। একটা বেসিক স্ট্যান্ডার্ড বেঁধে দিতে হবে, যে মিনিমাম স্ট্যান্ডার্ড একটা থাকবে, যেখানে আমরা যেসব অসুখগুলো কমনলি হয় সেইগুলোর ডায়াগনোসিস এবং চিকিৎসা, যাকে বলে ফার্স্ট এডের মতো প্রাথমিক চিকিৎসা অন্তত সেখানে হয়, বেশিরভাগটা সেখানেই হয়ে যাবে। আর কিছু কিছু রেফার করতে হয়, সেটা হবে। কিন্তু আক্ষরিক কেন, সত্যি সত্যি অর্থে দেশের এই ধরনের পরিকাঠামো আমাদের তৈরি করতে হবে। শুধু মুখের কথায় নয়, কাজে করিয়ে দেখাতে হবে। তবে গিয়ে আমরা মানুষকে ঘর থেকে বাইরে বার করতে পারবো, তবে তো দেশ উন্নত হবে, তবে তো দেশ উপার্জন করতে পারবে। মানুষকে ঘরে ঢুকিয়ে দেশ কী করে এগোবে? অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমার এবং আমার দর্শক বন্ধুদের দেওয়ার জন্য। আমরা শুনলাম ডাক্তারবাবুর অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত। আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।